প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবনের গল্পের সঙ্গে আছি মৌ। আর আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন জীবন্ত কিংবদন্তি। তার গল্প যে কখনো শোনার সৌভাগ্য আমার হবে সেটা আমি আসলে আগে ভাবিনি, কিন্তু স্বপ্ন ছিল। তিনি সামনে বসে রয়েছেন এবং তার গুণের কথা যদি বলি দর্শক, তিনি আসলে তাকে আমরা সম্মান জানিয়েছি। তিনি 21 পদক পেয়েছেন 2024-এ। একই সঙ্গে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা। এবং তিনি এত গুণী একজন মানুষ যে এই পুরো বিনোদন অঙ্গন বলি, আমাদের শিল্প সাহিত্যের অঙ্গন বলি, এখানে তার অজস্র সন্তানেরা আছেন, ছেলে মেয়ে আছেন, এবং তাদের টানে তিনি কিন্তু দেশের বাইরে না থেকে দেশে চলে এসেছেন। এবং তার যে উদ্দীপনা, তার যে শক্তি, তার যে স্পৃহা, সেটা আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে, সাহস যোগায়। এবং তাকে বলতে পারি যে এক ধরনের এনার্জি দেয় সে, কারণ তার এনার্জি আমাদেরকে মুগ্ধ করে। সেই মানুষের অভিনয় দক্ষতা আমরা অনেক আগে থেকে জানি দর্শক। একটু যদি পেছনে ফিরে তাকাই, সেই 1985 আমি ভুল না করলে এইসব দিনরাত্রির কথা মনে পড়ে যাচ্ছে, অথবা যদি আমরা সেই শঙ্খনীল কারাগারে রাবেয়ার কথা বলি, কিংবা আমরা আগুনের পরশমণির সুরমার কথা বলি, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। আমরা কিন্তু সবাই তাকে খুব শ্রদ্ধা করে মা বলে ডাকি। তিনি আমাদের সবার ভালোবাসার, যিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার একাধিকবার এবং একই সাথে আজীবন সম্মাননা পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার শাখা এবং পেয়েছেন 21 পদক। আমাদের অত্যন্ত শ্রদ্ধার ডলি জোহর আছেন আমাদের সঙ্গে। বাবা মা যদি ভালোবেসে নাম লিখেছিলেন হামিদা বানু। সেই গল্প আজকে আমরা শুনবো। কেমন আছেন? আচ্ছা, আমি নার্ভাস। কেন বাবু? আমি জানি না, একটু ঘামছি, টেনশন হচ্ছে। না, গরমে ঘামছে তুমি? না, গরম তো লাগছেই, কারণ দুটো সোয়েটার এবং একই সাথে হচ্ছে ব্লেজার পরা। তারপরেও যেহেতু এসিটা বন্ধ আছে এই মুহূর্তে নয়েজের জন্য, কারণ আমরা এসি দিয়ে রেকর্ডিং করতে পারি না আমাদের দেশে, এরই সমস্যা। কিছু করার নেই তো। আমি তো ভয়ানক কিছু না, আমাকে দিয়ে কেউ ভয় পায় না। তবে নতুন যারা আমার সাথে কাজ করতে আসে, আমি অনেকের মুখে শুনেছি কাজ করার পরে বলে একটা কথা বলি, না বলে পারছি না। যে হ্যাঁ বলো। বলে কি যে আগে না আপনাকে না ভাবতাম যে আপনি খুব ভয়ানক কিছু, আপনাকে ভয় পেতাম আগে। মানে ভাবতাম যে আপনি বোধহয় খুব কিছু একটা। আপনার সাথে কাজ করে মনে হলো যে একদম আকাশ আর পাতাল। কেন যে ভাবতাম, আমি তো অনেক শুনেছি সেটা। আমি জানি আপনি অসম্ভব ভালো মানুষ, কিন্তু যেটা হয় যে খুব কাঙ্ক্ষিত মানুষের ইন্টারভিউ নিতে বসলে এক ধরনের নার্ভাসনেস কাজ করে। এটা আমি এখনো উঠতে পারিনি। আবার একদিকে অনেকে আমাকে বলে যে নার্ভাসনেস হওয়াটা ভালো বা নার্ভাস থাকাটা ভালো। আমি তোমার সঙ্গে ইন্টারভিউ দিতে গেলে নার্ভাস হচ্ছি, কারণ তুমি এত সুন্দর করে বলো, এত সুন্দর তুমি ইন্টারভিউ নাও, তুমি অন্যদেরগুলো আমি তো দেখি ওগুলো ইউটিউবে, আমি অবাক হয়ে যাই যে এত ফ্লুয়েন্টলি তুমি বলতে পারো, আর কীভাবে ক্যাচ করো, পট করে একটা কথা বলার পরে ওই কথাটাকে আবার ধরে ফেলো, ধরে আরেকটা প্রশ্ন করো। মানে তার মানে তোমার যে মেধা, সেই মেধার কাছে তো আমি ফেল করে যাচ্ছি। একদিন এগুলো কি বলছেন, বাট আমি খুবই অনুপ্রাণিত। গল্প শুরু করব নাম দিয়ে। এই যে আমি শুরুর আগেই বলছিলাম যে হামিদা বানু, এবং ওই সময়ে আপনার বাবা কতটা প্রগতিশীল মানুষ ছিলেন যে তিনি ভেবেছিলেন সন্তানদের নামের পেছনে বাবার নাম না মায়ের নাম যুক্ত হবে। অবশ্যই তাই তো থাকা উচিত। সেই গল্পটা আমি শুনতে চাই আজকে। আমি তো অনেক আগে পিছনের কথা যেটা জানি আমরা, যে সেই সময় মাকে প্রাধান্য দিতেন বেশি। হ্যাঁ, তারপরে দেখা গেল যে সবাই বাবাকেই দেয়, কিন্তু আসলে তো একটা মাই কষ্ট করে একটা মেয়ের জন্য, তাই না, বা সন্তানের জন্য। তো যে মা তার রক্ত পানি দিয়ে একটা বাচ্চা তৈরি করে পেটে, সে বাচ্চার বাপের নামে হবে কেন, তাই না? হওয়া তো উচিত না। যাই হোক, সেটা আলাদা কথা, সমাজ দিচ্ছে। তো আমার বাবা, পরে জানলাম, তখন ছোটোবেলা তো জানতাম না যে কেন বাবা বানু রাখতেন। আমার মায়ের ডাক নাম ছিল বানু। তো সবাই খুব আম্মাকে পছন্দ করতেন। তা আব্বা যখন আমরা হতাম 5টা বোনের আমার পিছনে বানু। তো এইটা আমি পরে জানলাম যে এরকম ব্যাপার, যে মায়ের নামে মেয়েদের নাম হওয়া উচিত। মার মেয়ে, সবাই বলে মায়ের মেয়ে, গুণ থাকলে মায়ের মেয়ে বলবে, ভালো সংসার করতে বলবে মায়ের মেয়ে, তারপরে একটা ভালো মা হলে ভালো মেয়ে হতে পারে। মানে মেয়ে পরের ঘরে যে ভালো বউ হতে পারে। একটা বাবার মত মেয়ে হইলে কিন্তু পারে না, ওইটা বলে না কেউ, মার কথাই তো বলে, তাই না? একটা ব্যাপার জানতে চাই, ভাই বোন আপনারা? আমরা টোটাল 5 বোন ছিলাম, 2 ভাই ছিলাম। তো আপাতত এখন 3 বোন আছি আর একটা ভাই আছে। আচ্ছা, তাদের প্রতি অনেক শ্রদ্ধা। তার মানে বাবা প্রত্যেকের নামের পাশেই হচ্ছে বানু শব্দ, মানে নামটি লাগিয়েছিলেন, সেখান থেকে হামিদা বানু। কিন্তু ডলি জোহর কিভাবে হলো? জোহর তো জহুরুল ইসলাম স্যার, তার জন্য হয়েছে জোহর, কিন্তু ডলি নামটা কিভাবে এলো? ডলিটা হয়েছে কি তোমার, ডলি জোহরটা কিভাবে হয়েছে? ডলি তো আবার ডল ডাকতেন, সেখান থেকে ডল থেকে সবাই বললো কি ডল করো, বড় নাম লিলির মতো সুন্দর ছিলেন, এখনো আছে মতো না, মানে গুদগুদো মুটকি ছিলাম তো।
আব্বা আদর করতেন খুব বেশি, আমাকে বেশি ভালোবাসতেন, সত্যি কথা। 5 বোনের মধ্যে তো বড় বোনের লিলি নাম থাকাতে অনেকে বলছে তুমি লিলির জায়গায় ডলি করে দাও। তারপর আমি হ্যাঁ ঠিক আছে আমার ডলি বলো, কিন্তু আব্বা কিন্তু ডল বলেই ডাকতেন। আচ্ছা, তারপরে আমার বিয়ের পরে বা বিয়ের আগে থেকে জহুর যখন শুনলো আমাকে ডল ডাকে, ও তো মনে মনে ডল ডল করে বা আমাকে ধরে ডাকে আজ থেকে ডল করে। বিয়ের পরে প্রকাশ্যে সবার সামনে ডল ডল, ঘরে ঢুকে ডল, ঘর বা বাসায় এসে ছেলে হওয়ার পরে তো ডল কোথায়, বাসায় নেই, মানে এরকম। তো আমার ছেলে দুষ্টুমি করে সে বলতো যে হ্যাঁ ডল আছে বাসায়, জহুর জিজ্ঞেস করার আগে বলতো। মানে এইরকম আর কি। যাই হোক, ডলি থেকে ডলি জহুরটা হলো কিভাবে বলি, আমি যখন টেলিভিশনে অডিশন দিলাম, টেলিভিশন প্রডিউসার ছিলেন আলিমুজ্জামান। এটা ঠিক কত সালের কথা বলছেন? টেলিভিশন অডিশন ফার্স্ট টাইম টেলিভিশন অডিশন দিলাম আমি তোমার 76। আপনি কিন্তু 74-75 তো নাটক শুরু করলেন, তখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন সমাজ বিজ্ঞানে, মঞ্চে করতেন। টেলিভিশন ঢুকিনি তখন, কারণ তখন তো আমার বড় কেউ ছিল না, পুরুষ মানুষ, আব্বা ছাড়া কে নিয়ে যাবে টেলিভিশন আমাকে, কাজে আমি টেলিভিশনের কথা ভাবিও না কখনো। তারপর যখন জোরের সাথে বিয়ে হলো, আমাদের একটা গ্রুপ ছিল, নাট্য গ্রুপ, সেটা হলো কথক নাট্যগোষ্ঠী। তো সেইখানে আমিও করছি। তখন ওই আলিমুজ্জামান দুলে একবার বলো, উনিও ছিলেন আমাদের সাথে। তো উনি জহুরকে, ওর ফ্রেন্ড, ওর খুব 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 ঘনিষ্ঠ বন্ধু। তো জহুর বললো এই ডলি, জহুর, ডলি তো ভালো অভিনয় করো, টেলিভিশনে লিস্টেড করাই দে। মানে আমি কি করাই দেবো, তোমরা টেলিভিশনের মানুষ, তোমরা করো। তো যাই হোক, পরে আমরা 4 জন একসাথে স্পেশালি অডিশন দিয়েছিলাম। আমি মিতা ব্যানার্জি, তারপরে তোমার শাকেরা, যে রিনা, তারপরে আরেকটা মেয়ে, আমরা টোটাল 4 জন স্পেশাল অডিশন দিয়েছিলাম তখন। এবং প্রথম নাটকটাতে প্রথম নায়িকা আমাকে বানানো হয়েছে। তোমার এটা হলো আব্দুল্লাহ ইউসুফ ইমাম। তখনকার মানুষ সবাই ওনার নাম জানেন, এখনো ইতিহাস নাকি জানে। টেলিভিশন প্রডিউসার ছিলেন উনি, ফিল্মও বানিয়েছিলেন একটা, ইয়ে করে বিয়ে নাকি যেন একটা ফিল্ম। তারপর টেলিভিশন প্রডিউসার ছিলেন, সিনিয়র ছিলেন অনেক। তো উনি একটা নাটক বানাবেন, ওখানে একটা মেয়ে লাগবে, সেই মেয়েটা দেখাতে হবে যে ম্যাট্রিক পরীক্ষা দিবে, নানির সঙ্গে থাকে, বাবা মা নাই। তারপরে ধরো যে মাস্টার পড়াতে আসে, সেই প্রেম ঘটে, এরকম গল্প। যাই হোক, তো ওইটা করার জন্যে আমাদের 3 জনকে ডাকলো অডিশন দেওয়ার জন্য, মানে ওই ইউসুফ ভাইয়ের সামনে পড়ার জন্যে। তা আমি পড়লাম, সবাই পড়লো, বুক ধুক 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 করছে, পারবে কি, হবে কি হবে না। তো শেষ হয়ে যাওয়ার পরে কিছু বলে না উনি, আমার সব উঠে চলে যাচ্ছে ওই সময়, আপনি বসেন। তারপরে দুলু ভাইকে ডাকলো, এই আলিমুজ্জামান দুলু, শোনো, আমি তো ওনার অভিনয় দেখিনি, তুমি বললা জহুরের বউ, সেই জন্য আমি নিলাম। তো ভালোই তো করে, অসুবিধা কথা, ও আমার এখানে কাজ, মানে নায়িকা, মেইন নায়িকাটা ও করুক, ওই করবে আজকে। দুলু ভাইকে বলে দিল। জহুর তো ভয়টালা কাছেও আসেনি, তো দুলু ভাইয়ের রুমে বসেছিল, এই আর কি। তারপরে আমার নাম হামিদা, তখন বলে আমার কি নাম দেয়া যায়, তো জহুর বলছে ওর নাম তো হামিদা। দুলু ভাই প্রোটেস্ট করলো, না কিসের হামিদা, সে ব্যাকডেটেড নাম, একটা মুরব্বী নাম, ডলির, ওর তোর নাম জহুর, ডলি জোর দিয়ে দে। এই আলিমুজ্জামান দুলুর কারণে ডলি জোর হয়ে গেলাম। আর কিন্তু আপনার সার্টিফিকেটে তো সেই আগের নামে হামিদা ছিল, আর ইয়াতে পাসপোর্টে আমার বিভিন্ন জায়গায় এখন নাম ইয়ে করতে হয়েছে, আমার চেঞ্জ করতে হয়েছে। হ্যাঁ, ডলি জোর হয়ে গেছে এখন। ও দুর্দান্ত। বলো, এবার আমি একটু জানতে চাই, জহুরুল ইসলাম, তার সঙ্গে আপনার পরিচয়টা তো থিয়েটারের মাধ্যমে? না, থিয়েটারের মাধ্যমে না। আমার এক বান্ধবী, আমাদের স্কুল বান্ধবী, ওর বিয়ে, হঠাৎ করে বিয়ে হলো। আচ্ছা, ইন্টারমিডিয়েট পড়তেছে, ওর বিয়ে হলো। ও একটু মানে ভালোবাসাবাসি করছিল একটা ছেলের সাথে, তো বিয়ে করবে, বিয়ে হবে। আমি জানতাম যে সে সম্পর্ক আছে, কিন্তু তখন আমাদের মধ্যে একটা দূরত্ব ছিল, খুব কাছাকাছি আমরা থাকতাম না। আচ্ছা, মানে দেখা সাক্ষাৎ হতো না। ম্যাট্রিকের পরে আমরা আজিমপুর গার্লস স্কুলের ছিলাম, ছাত্রী ছিলাম। আপনি তো গ্রিন রোডে বড় হয়েছেন। হ্যাঁ, তা আমরা আজিমপুর গার্লস স্কুলে ছিলাম। ম্যাট্রিকের পরে আমি ইন্টারমিডিয়েট পড়লাম, তারপরে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হব। সেই সময় ওর অলরেডি বিয়ে হবে, ওর এর মধ্যে প্রেম হয়েছে, জানি কিন্তু অতটা বেশি জানি না। হঠাৎ করে দেখি একটা গাড়ি আসলো আমার বাসায়, বৃষ্টি হচ্ছে, খুব ধুম বৃষ্টি। তো আসলো, এসে ওখান গাড়ি থেকে বেরিয়ে আসলো ড্রাইভার, এসে একটা চিঠি দিল আমার আব্বাকে। আমার আব্বা অফিস করতেন বাসায় তখন, আব্বা পোস্টাল ডিপার্টমেন্টের সুপারিনটেন্ডেন্ট ছিলেন। তো ওনাকে দিলেন, তারপরে আব্বা নিয়ে এবারে কী ব্যাপার, ওখানে লেখা আছে, ডলি আজকে আমার বিয়ে হঠাৎ করে ঠিক হয়ে গেছে, তুই যদি না আসিস তাহলে কিন্তু আমার বিয়ে হবে না, তোকে ছাড়া বিয়ে হবে না। আব্বা বলে এই ডলি ডাকলো, আমি হ্যাঁ আব্বা কি, তো বলছি এরকম ব্যাপার, দেখো এটা তোমার বান্ধবীকে দিল,
আমি যে হ্যাঁ আব্বা ওর বিয়ে হবে বোধহয়, আমি তো জানি না, তো আমাকে আগে বলে নাই কিছু, তো এখন ওই চিঠি লিখে পাঠিয়েছে, এখন গাড়িয়ে পাঠিয়েছে, বলে আপনাকে ঠিক আছে যাও আব্বা, তো খুব এক কথাতে যাও। আমার মার সামনে যখন আম্মা রান্না করছিল, সামনে গেলে আমাকে হ্যাঁ পা তো লম্বা হয়ে গেছে, তো যখন যে বলে তার কাছে চলে যেতে হবে এখন। আমার মা খুব কঠিন ছিলেন। কঠিন টেক না, সমালোচনা করতেন বেশি। আচ্ছা, ওই যে বাবা হয়তো একটু সহজ বলে মা একটু হ্যাঁ শাসন মা করতেন না, ওই বেশি। ধরো নাচবো, নাচতে পারা যাবে না, বড় মেয়ে হয়ে গেছে, ধিঙ্গি মেয়ে, লোকের সময় ঠ্যাং উঁচায় নাচবে, বিয়ে হইলে পরে শ্বশুরবাড়িতে শাশুড়ি এক দুয়ার দিয়ে নিবে আর এক দুয়ার দিয়ে বের করে দিবে, এ কথা আমার মা সবসময় বলতো। কাজ শিখি না, কাজ করি না, খালি এগুলো করি। আচ্ছা, তারপরে তোমার ধরো কোনো ফাংশনে যাবো, কোথাও তো নাটিকা হবে কিছু, পাড়ার বড় ভাইয়ারা নিয়ে যাবে, আম্মার অবজেকশন। তো আমার আব্বারও কত ঠিক আছে যাও, অসুবিধা তো, আচ্ছা আমি তোমার আম্মাকে আমি বলবো। ওরে বাপ রে, আমার আম্মা হ্যাঁ ঠিক আছে মেয়ে বিয়ের সময় দেখা যাবে, বাপ শুধু আছে, মা নাই, বাপে বিয়ে দিবে, এইটুকু মানে মা বাবার মধ্যে খটখট লেগেই থাকতো আমাকে নিয়ে। আমার অন্য বোনরা তো এগুলোর মধ্যে নাই, ওরা ভদ্র মেয়ে, লেখাপড়া করে, স্কুল কলেজে যায়, এই আমি যত দুরন্তপনা করেছি জীবনে। এই দুরন্তপনার গল্প আরো অনেক শুনবো। একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার, ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি জীবনের গল্পে। সঙ্গে আছি মৌ, আমাদের সঙ্গে আছেন আমাদের অত্যন্ত ভালোবাসার এবং শ্রদ্ধার ডলি জোহর ম্যাম। ফিরে এলাম বিরতি থেকে। তারপর কি হলো? সেই বিয়েতে যাওয়া হলো বান্ধবীর? হ্যাঁ গেলাম, যাওয়ার পরে বান্ধবী সব বললো টোটালি, মানে তখন ওদের হঠাৎ করে বিয়ে তো বাসায়, বিয়েটা বাসায় হচ্ছে, আর আত্মীয় স্বজন তেমন কেউ নাই, ওর মা ওদিকে ব্যস্ত, বোনরা ব্যস্ত, ও আমাকে নিয়ে ঘরে দরজা লাগালাম। তাহলে জানিস ওর সঙ্গে এই তো বলা শুরু করলো, পাশের বাসায় তার পরিচয় তার সাথে, এরকম আর কি। যাই হোক, তো আমাকে ভালো ধরে কি যে এরকম মানে এখন ওই ছেলের দোষ, ওর দোষ না, ও যে প্রেম করছে ওর সাথে, ওর যে ভালো লাগছে ওকে, সে অতটা বলেনি, ছেলেটারই আগ্রহ বেশি, এগুলো দেখাচ্ছে বলছে আর কি। তো যাই হোক, ভালোই হলো। তারপরে বললো যে তুই আমাকে হলুদ দিয়ে দিবি, তুই আমাকে হাতে মেহেন্দি দিয়ে দিবি, চুল বানবি, তুই আমার খুব, ওর অনেক চুল ছিল, আমার যেমন ছিল ওরও ছিল, খুব লম্বা চুল আর অনেক গোছা। তা আমি ঠিক আছে খোপা করে দিব। তারপর শুনলাম গল্প, খাওয়া দাওয়া করলাম দুপুরবেলা ওদের বাসায়, মানে তখন কেউ আসেনি, আমরা ঘরোয়াভাবে খেলাম, ওকে এদিক দিয়ে হাতে মেহেন্দি দিয়ে দিলাম, রেডি করলাম। তারপর রাতে বিয়ে শাদী হলো। ওই জহুর সাহেব, ওই ওর হাজব্যান্ডের সাথে, জহুরের সাথে ওর হাজব্যান্ড সিরাজ চৌধুরী, ওর সঙ্গে ফরিদপুরে পরিচয় ছিল। ও আচ্ছা। তো জহুর তো মাঝখানে ছিল না, পাকিস্তানে ছিল, ও মানে খেলতো, ভাসুর আর্মিতে ছিলেন, ও জহুরে এইসব দেখে ও তুলে নিয়ে গেল পাকিস্তানে। আরেক ভাসুর ছিলেন ওখানে পিএফপিতে, মানে এখন ডিপার্টমেন্ট অফ ফিল্মস অ্যান্ড পাবলিকেশনস আছে না এখন, তো ওখানে পাকিস্তানের সময়টা ছিল, ওইখানে সে ভাসু ছিল, তার কাছে ধরাই দিল যে তুমি ওকে রাখো এখানে, ওকে বাংলাদেশে নিয়ে যাওয়া যাবে না। আর খেলাধুলা করতো। আর তখনকার সময় একটা পার্টি ছিল যে এনএসএফ পার্টি, ওদের কিছু বন্ধুবান্ধব ছিল, তাদের সাথে মেলামেশা করতো, এখানে মারামারি, খুন খারাপি, ওদের খুব বদনাম ছিল, ওই গ্রুপটাই ছিল মারামারি করা টাইপের আর কি। তো কলেজে এগুলো হতো তখন। তো আমার বড় ভাসুর বলে না, ও সবাই ছোটো ছিল, ওকে ধরে নিয়ে চলে গেছে ওখানে। এখন হয় না খাঁচার পাখি, মানে বাইরে মুক্ত পাখিকে ঘরে আটকালে, খাতায় আটকালে যেমন হয়, ছটফট করতো, অস্থির থাকতো, সেখানে থাকতে চাইতো না। মুক্তিযুদ্ধ হয়ে গেল, সেই ভাসুরকে রেখে একলা চলে আসলো, জানো কোন দেশে, সেই তোমার মরুভূমির ভিতর দিয়ে রাতের অন্ধকারে আরও বাঙালিরা যারা পালাইলো ওখান থেকে, পাকিস্তান থেকে, তাদের সঙ্গে সঙ্গে কিভাবে ইন্ডিয়া এসে ঢুকলো, ওখান থেকে বাংলাদেশে অ্যাম্বাসিডার ঢুকে ওখানে সব বললো ওদের কাছ থেকে। আর ওদের যত কাপড় চোপড় ছিল সব রাস্তাটা থেকে রাত্রেবেলা রাত হলে কাপড়গুলো পোড়াতো, সে কাপড় সবারই প্যান্ট শার্ট পরে ওদের কাছে আর কিছু ছিল না। আর তখন তো বাঙালিদেরকে ব্যাংক থেকে টাকা তুলতে দিত না পাকিস্তানে, ওদের যে ব্যাংকে টাকা ছিল সেগুলো রেখে চলে আসছে, তবু সে চলে আসবে বাংলাদেশে, ওখানে থাকবে। তার মানে কি স্যারের কোনো বাংলাদেশে কেউ ছিলেন না তখন? আর হ্যাঁ, তার মা ছিলেন, বোন ছিলেন, কিন্তু সে মেজো ভাই ছিলেন, মেজো ভাই নেভিতে ছিলেন, উনিও ছিলেন। ওর কথা বাংলাদেশে চলে আসবে, আমি পাকিস্তানে থাকবো কেন? তারপর আসার পর বিয়েতে আপনাকে দেখলেন? তারপর ওই বিয়েতে আমাকে দেখলো, তখন কিছু করছে না, টুকটাকার চেষ্টা, তো আমাকে দেখলো, দেখে নিয়ে তারপরে বারবার তাকাচ্ছে, ঘুরে ঘুরে আমাকে দেখছে। তো আমি তো আসলে সত্যি কথা বলতে, যেমন এখন মিডিয়াতে কাজ করি বলে সাজগোজ করি, এই ক্যামেরায় ছবি তুলবে দেখে সাজগোজ করি, তখন আমি একদমই সাজগোজ করতাম না, লিপস্টিকটাও লাগাতাম না। আচ্ছা। হ্যাঁ, তো তোমার চুল ছিল অনেক বড় বোনটা বেনি করে দিত আমাকে লম্বা করে, আমি চুল বাঁধতে পারতাম না, তো অত চুল আস্টান বাঁধা, বড় চুল না, এবার চুল কাটতেও দেবে না আব্বা,
আচ্ছা। আব্বা চুল এত পছন্দ করতেন, আমার কোনো বন্ধু চুল কাটতে দিতেন না। বাহ। আমার মা যদি কখনো কারো চুল কেটে দিত, ধরো ন্যাড়া করতো না ছোটবেলায়, বাসায় শুধু আমার আব্বা দেখতো, তোমার তো খেয়ে দিয়ে কাম নাই, চুলগুলো তোমার কামড়াচ্ছিল, ওর মাথা চুল ফেললা কেন? আমার মা পাত্তাও দিত না, মানে তুমি বললাও শুনলাম আর কি, পাত্তা দিত না। চুল তো ফেলতেই হবে, চুল তো থাকবে, যে ইয়ে হয়ে আছে সে, মানে এইভাবে কিছু প্রতিবাদ করতো না আম্মা। তো যাই হোক, শেষে আমার চুল বড় বোন বেঁধে দিত। সেই জায়গায় ধরো একটা বেনি করে গেলাম, একটা শাড়ি, বড় বোনের শাড়ি পরলাম, তাও তো ভালো সুন্দর লাগছিল না, ভালো করে শাড়ি পরতে পারতাম না ওইভাবে, কারণ রেগুলার তো পরিনি শাড়ি। তারপর ধরো বড় বোনের ব্লাউজ, ঢালঢালা ব্লাউজ। তো যাই হোক, দেখলো কেউ, তারপরে সে বারবার তাকাচ্ছে। তো ওর ছোট যে বোনটা, আমার বান্ধবী কিন্তু ইউনিভার্সিটি ভর্তি হয়নি, ওর যে ইমিডিয়েট ছোটো যে বোনটা, ওর পিঠাপিঠি বোনই ধরতে গেলে 1.5 বছর ছোটো বড় বোধ হয়, সেই বোন ইউনিভার্সিটি ভর্তি হয়েছিল। সেই বোন, আমি আর ওর 2 বান্ধবী, আমার কোনো বান্ধবী না, আমরা খেতে বসছি, দেখি জানলার ওই পাশে একটা লাইট দেখা যায়, অন্ধকারে বারান্দার মধ্যে একটা সিগারেট, মানে কেউ দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। পরে বুঝলাম যে ওই ব্যাটা তো অনেকক্ষণ ফলো করছে এর আগে, আবার এখনও যা টাকা দেখতেছে। তারপর আমি আস্তে আস্তে আমার বান্ধবী বোনকে বললাম কি, এই লোকটা আসলে তোমাদের কী হয়, তোমাদের ভাই না কি হয়? চন্দা বললো, ওর নাম ছন্দা, বান্ধবীর নাম। বলে হ্যাঁ, ওই তো আমাদের ভাই, মানে কি আমাদের আসা, আমাদের খুব ভাই ধরতে গেলে আমরা ভাই মনে বলি। আমাদের খুব স্যাবলা টাইপের লোক, আমার একদম পছন্দ না, এই ধরনের লোক আমার পছন্দ না। মেয়ে মানুষ দেখলে এত লুকায় দেখবে কেন, মানে আমি খুব বিরক্ত, চরম বিরক্ত। তারপর শেষে তো রাত হলো। কখন আপনার মন গললো তাহলে? আমার গলেই না জীবনে, অনেক দিন পরে গলছে। আচ্ছা, অনেকদিন মানে এটা নিয়ে ঝুলা ছিল। আমার বান্ধবী মিথ্যা কথা বলতো, ওর কাছে আমার নিয়ে বেশি বলতো, আবার ধর আমার কাছে ওর ব্যাপারে বেশি বলতো, মানে আমাদেরকে যতটা পারে মানে ভুলানোর চেষ্টা। এবং ওর হাজবেন্ডের প্রথম যেটা করলো, হাজবেন্ডের জন্মদিন বলে মিথ্যা কথা বলে আমাকে ইউনিভার্সিটি থেকে নেওয়ালো। ওর বোনকে চিঠি লিখে পাঠাইছে, তো ডলি আমার জন্মদিন, আমার হাজবেন্ড বলছে তুই যদি আজকে না আসিস তাহলে চ্যালেঞ্জ তার যে আসবে না ডলি। তা আমি বলছি অবশ্যই আসবে, তো তুই যদি আমার চ্যালেঞ্জ আমাকে জিতাতে চাস তাহলে আসি, এরকম লিখে পাঠাইছে। আমি ক্লাস শেষে চলে আসছি বোনের সাথে বাসায়, ভালো কথা। এসে দেখি জোর সাহেব ওখানে আসছে, ওদের আরেকজন বন্ধু ছিল, সেও আসছে। ওই লোকও বেশ সুন্দর, হ্যান্ডসাম দেখতে। উনি বোধ হয় তখন জোহর স্যারের থেকে বেশি হ্যান্ডসাম ছিল, অন্যরকম চেহারা আছে। জোহর যেমন শার্প চেহারা, পাকিস্তানি টাইপের চেহারা, আর ওর বন্ধুটা ছিল একটু গোলগাল চেহারাটা, কিন্তু সুন্দর, ওই ওয়াহিদ মোরাদার ইয়ের মতন আর কি। সেই সময় বিয়ের দিন কি আর কথা বলেছিলেন তার সাথে, সে যে সিগারেট খাচ্ছিল? না, কত বলবো কেন, সে আসেওনি সামনে না। আচ্ছা, তারপরে বান্ধবীকে জিজ্ঞেস করলো আর কি যে তোর বান্ধব পরে আর কি এসে, যে তোর বান্ধবীকে দেখলাম ভালোই তো। তখন বলতে হ্যাঁ, আমার বান্ধবী খুব ভালো, গান গাইতে পারে, নাচতে পারে, অভিনয় করতে পারে, তারপরে কি লেখাপড়ায় ভালো, রেজাল্ট ভালো করে, যত ওকে ভুলানোর জন্য আর কি আমার সম্পর্কে বেশি বলা আর কি, এগুলো বলছে তাকে। স্বাভাবিক, তার ভিতরে একটু কুতকুতো হয়, মেয়েটা ভালো সিম্পল একটা মেয়ে, শেষ মানুষ মেয়েদের সিম্পলিসিটি পছন্দ করতো। সারা জীবন আমার সিম্পলিসিটি পছন্দ করে গেল। আমি সাজগোজ করতাম না বলে ও কখনো বলতো না যে সাজো না কেন, বা কোথাও বিয়েতে যাব গয়নাগুলো পরো, জীবনও কোনদিন বলেনি। বা ধর আমি কোনো শাড়ি বের করলাম যে এই শাড়িটা পরবো না, তোমার যেটা ভালো লাগে তুমি বলবো না ভালো লাগে কিনা, বললে ভালো লাগবে কিনা, তোমার তো সব শাড়ি ভালো লাগে, যা চামচামি করে থাক আমি এটা পরি, মানে সাধারণটা শাড়ি পরে হয়তো বেরোলাম, কিচ্ছু বলতো না, ভালো লাগলো কি লাগলো না, বা এটা পরলে কেন, ওটা ভালো শাড়ি পরে, কোনো দিন বলতো না। আমার পছন্দকে সে প্রাধান্য দিতে সবসময়। বাহ, দুর্দান্ত। আমি আপনার কোনো একটা ইন্টারভিউতে শুনেছিলাম, আপনি বলেছিলেন যে জোহর আমাকে কখনো সন্দেহ করেনি। প্রশ্নই আসে না। বাহ। রাত্রে দিয়ে ধরো 12টা 1টার সময় আসি, সকালে বেরিয়ে যে ঘরে ফেরার পরে এই কথা বলবে না যে কোথায় ছিলে, দেরি হলো কেন বা কিছু, খালি বল তোমাকে কেউ পৌঁছে দিয়ে গেছে তো নাকি, তা আমি হ্যাঁ দিয়ে গেছে, বাস। তারপরে দুপুরে খেয়েছিলে, বাহ, এই 2টা কথা। দুপুরে খেয়েছিলাম তো, একটা ব্যাপার তো জানার আগ্রহ রয়েই যায় যে মনটা কখন করলো। ওটা সময় লেগেছে অনেক পরে। আমি যে বান্ধবী চালাকি করতো, আমাকে আসতে দিত, আমার চিঠি লিখে পাঠাতো। আর জোর সাহেব 2 লাইনে চিঠি লিখতো, সবসময় বেশি লিখতো না। আচ্ছা, মানে আমার জানি না কখন আপনাকে ভালো লেগে গেছে, তো এটা কি অন্যায়? কাউকে ভালো লাগাটা কি অন্যায়? শেষ, আর কিছু না, বড় প্রশ্ন দিয়ে পাঠাতো। ওটা আমার বান্ধবী লেখাতো ওকে দিয়ে, যে আপনি এটা লিখে দেন। হ্যাঁ, জোর তো ও তো সহজে ছেলেদের পছন্দ করে না, মানে ছেলেদের সাপ্লাই পছন্দ করে না, ছেলেদের তো মাখামাখি পছন্দ করে না। তা আপনি এগুলো বলেন, ওর চিঠি পেতে পেতে ওর ভালো লাগবে। আর ও যখন নিত আমি হাসতাম, বান্ধবীদের সামনে ছিঁড়ে ফেলতাম। হ্যাঁ, একটা টুকরো জীবনও রাখিনি, একটা চিঠিও না। তো যাই হোক, বিয়ে হলো বোধ হয় 6 নভেম্বর 1900, না তোকে বলি 76-এ, 1976 6 নভেম্বর মনে হয়, না 5ই নভেম্বর, দুঃখিত, 5ই নভেম্বর 1976। এবং 1976 থেকে 2006
2006, হ্যাঁ, হ্যাঁ 6 মারা গেল। স্যার চলে গেলেন। এই যে লম্বা বছরে সবচেয়ে ঝগড়া কে বেশি করতেন? আমি করতাম। আমি ঝগড়া মানে কি, আমি একটু সব ব্যাপারে নাক গলাম, ধরো আমি একটু বিরক্ত, হ্যাঁ আমি তুমি কথা বলো না তো, যেটা পারো না একটু বলো কেন। ধরো একটা শাড়ি কিনে নিয়ে আসলো, শুধু তোমার জন্মদিনের শাড়ি নিয়ে আসলো, এই কি লুঙ্গি মার্কা শাড়ি কেনো, আমার না আফসোস লাগে কেন বলতাম। এটা কি শাড়ি বলতে, দোকানে গেলাম বললাম যে আমার বউ এরকম দেখতে, একটা শাড়ি দেন তো, দিল, বললো যে এটা শ্যামলা রং, বলে হ্যাঁ মানাবে। আমি ওই ব্যাটার বউ দেখছে, আমাকে দেখছে, ওই ব্যাটার বউ জন্য নিচ্ছে না, তোমার বউ জন্য তুমি নিলা, ও ব্যাটা বললো তুমি নিয়ে আসবা। এখন কি খুব আফসোস হয় যে কেন ঝগড়া করতেন? এগুলো নিয়ে কেন কথা বলতাম আর কি। তারপর শেষের দিকে সে এটা এমন হলো, মানে কয়েক বছর এটা হলো, তারপরে যে আর কোনোদিন শাড়ি কিনতো না, বলতে রাতটা যত রাতই হোক, আমি যখনই তুমি আসবে, কিংবা ঈদের আগে আর কি, বা তুমি যখন ফিরবে, যখনই বা যাই হোক তুমি ফ্রি হলে চলো শাড়ি কিনে কিনতে যাবে, একসাথে গিয়ে কিনে আনবা। একটা ব্যাপার জানার আছে, রিয়াসাত ভাইয়া আপনার সন্তান, তিনি তো দেশের বাইরে থাকেন, অস্ট্রেলিয়াতে ভুল না করলে, তার বাচ্চা এবং ওয়াইফ সহ, তারা অনেক করে চান যে আপনি অস্ট্রেলিয়াতে থাকেন, কিন্তু আপনি থাকতে চান না, আপনি বাংলাদেশে আছেন। আমার আপনজন দেখে থাকতে ভালো লাগবে অবশ্যই, আমার রাতে নাতি মিস করি সবসময়। তা এখন তো ভিডিওতে দেখি, একটু হাই হ্যালো করি, একটু কথা বলি, স্কুলে গেছিলে, কি গিয়েছো, কি করছো, দাদি দাদি দেখো দেখো দেখো, দেখাচ্ছে কিছুক্ষণ সময়টা ভালোই লাগে। কিন্তু ওইখানে যে থাকতে হবে, চাইলেই ফট করে আসতে পারবো না, অত দূরের রাস্তা, ছেলের সঙ্গে রাগ করে একটা গাড়িতে রিক্সায় উঠবো বা একটা সিএনজিতে উঠে চলে আসবো, সেটাও পারবো না। তো অত দূরত্বে থাকা আমার ভালো লাগে না। কিন্তু এখানে একা থাকতে খারাপ লাগে না? না, একটু খারাপ লাগে না, একদম না। আপনি এখন নিজে হাতে রান্না করেন নাকি হেল্পিং হ্যান্ড করে? হ্যাঁ, রান্নাটা নিজে হাতে করি, কিন্তু ধরো তোমার ভালো লাগলো, তুমি হয়তো আমার বাসায় গেলে, তোমার জন্য একটু রান্না করে নিয়ে আসলাম, আমার বান্ধবী গেলে তোর জন্য রান্না করে নিয়ে আসলাম, আমার আত্মীয় স্বজন পাঠায়, আমার বিশেষ করে ভাগ্নিটা, আমার বড় বোনের মেয়েটা, ও প্রচণ্ড রকম আমার প্রতি দুর্বলতা তার। তো ও জয়েন্ট সেক্রেটারি, তো ওই থাকে ক্যান্টনমেন্টে, ওর কাজের মেয়েটা অনেক দিন থেকে ওর সঙ্গে আছে, তো ওকে নিয়ে টেবিলে বসে ভাত খায়, কিন্তু আমি কাজের মেয়ে না, ফ্যামিলি মেম্বার। হ্যাঁ, তো ওই মেয়েটাও আমার প্রতি দুর্বল। তো মেয়েটা না বাজারে গেলে আমার পছন্দ জিনিস কিনবে, আবার আমাকে ফোন দিবে, খালা আপনার কি এটা আছে, আজকে না এই মাছটা দেখলাম বাজারে, আনবো? আমি দূর আনিস না, আছে বাসায়, বা এসে না খালা আনি। হ্যাঁ, শুধু আনে না, বাসায় এসে কাটে কুটে সে পরিষ্কার করে ধুয়ে তারপরে সে আমার জন্য কাঁচা মাছ হলে এইভাবে আনবে, তা না হলে রান্না করে আমাদের তরকারি নিয়ে আসবে। কিন্তু একা যখন ঘুমানোর সময় হয়, তখনও কি একা থাকা অভ্যস্ত, মানে একা থাকতে আপনি আমার কাছে একটু খারাপ লাগে না, বিশ্বাস করো, মানে এটাই স্বাভাবিক। এবার আপনার যারা বিনোদন অঙ্গনের সন্তান, তাদের গল্পে যাব, তবে ছোট্ট একটা ব্রেকের পরে। দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার, ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি জীবনের গল্পে। সঙ্গে আছি মৌ, আর আমাদের সঙ্গে আছেন আমাদের অসম্ভব ভালোবাসার এবং পরম শ্রদ্ধার ডলি জোহর ম্যাম। বিরতি থেকে ফিরে এলাম, যেটা বলছিলাম যে আপনার অনেক সন্তানেরা আছেন, সন্তানদের গল্পে না হয় একটু পরে যাই। বন্ধুর কথা যদি জানতে চাই, বা ছোট ভাই বা এরকম, যেমন শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি স্যার, তার সঙ্গে আপনার খুব একটা মানে টম অ্যান্ড জেরি সম্পর্ক ছিল, ঝগড়া হতো অনেক, ফিল্ম করতে যেয়ে, নাটক তো না, ফিল্মে অনেক কাছাকাছি কাজ করতাম, অনেকটা সময় পার করতাম দুজনে মিলে, বসতে হতো, একটা ছবি শুটিং তো অনেক সময় লাগে। তারপরে তখন আবার সালমানও ছিল, কিন্তু সালমানও কিন্তু আমাদের সঙ্গে বসতো, আর সালমান তো শিল্পীদের খুব অনার করতো। হ্যাঁ, তো ধরো ফরিদিকে কাকা চাচা ডাকতো, ফরিদি আঙ্কেল বলতো না, চাচাই বলতো, কাকা বলতো, আর আমাকে তো মায়া ডাকতো, যাই হোক ওইভাবে আর কি। তো যখন কোনো চেয়ার নিয়ে যেত না, ফোল্ডিং চেয়ারগুলো শুটিংয়ে, আমরা একবার ধরো ইয়েতে গেছিলাম, এই জঙ্গলে কোথাও, ওই অনেক দূরে, পদ্মপূর্ণা কোথায়, এখানে। তো ও আগে যে চেয়ারটায় বসেছিল, আমি গেলাম, যাওয়ার পর তো উঠে দাঁড়ায় যাবে, যে আসলে দাঁড়ায় যাবে, এইগুলো এখন অনেকের মধ্যেই নাই। একদম তো কি বললো, তোকে বোঝাতে পারবো না, এত ভালো একটা ছেলে, এত লোককে একটা ছেলে, এত ম্যানার্স জানা ছেলে একটা, তো সেই দাঁড়ায় যেত, দাঁড়া থেকে আম্মু তুমি বসো, আমি না তুই বসতে হচ্ছে না, কিছুতেই না, বসাবেই। ও একটা টুল নিয়ে বসবে, তবু বসাবেই, মানে আমি বসবো না ওই চেয়ারে ও বসবে, এটা প্রশ্নই আসে না। তারপরে কিছু ফরিদি আসলো, ফরিদিকে তখন কী দিবে, ধর ও জানে যদি ফরিদে আছে, তো আরেকটা চেয়ার, ও জানিস গাড়ির মধ্যে পিছনে ফোল্ডিং চেয়ার 3টা 4টা কিনে রাখতো। বাহ,
দুর্দান্ত। তা ফরিদের জন্য একটা, এই জন্যই সে সালমান শাহ হয়েছিল, মানে আমাদের মনে এখনো তার যে জায়গা। দুই চেয়ারে দুজনকে বসাবে, তারপর সে বসবে, কখনোই বসতো না, তো শুধু আমরা বসার জন্য সে কিনে রাখা। তো যাই হোক, তো তখন আমরা ঝগড়া করতাম, মাঝখান থেকে সালমানও খুব পাম্পটি দিত, হ্যাঁ, ধর আমার পক্ষ নিয়ে কোনো পক্ষ নিয়ে, কোনো বিষয় নিয়ে, হতো কি নিয়ে বেশি কোনো বিষয় নিয়ে, অভিনয় নিয়ে, ধর কোনো শিল্পীর ব্যাপার নিয়ে, হয়তো আমরা কোনো বিষয় নিয়ে কথা তুললাম, এগুলো খুব ব্যক্তিগত, বলা যাবে না, একটু কি বলা যায় না, ওটা দর্শককে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমাদের একদম ভিতরের ব্যাপার। আমরা যে মাঝে মাঝে ডিরেক্টর, আমাদের ফ্রেন্ডলি যারা ছিল ডিরেক্টর, তারা এসে বসতো, তারও অনেক কিছু আছে না, কিছু ফিল্মের মধ্যে আমাদের কিছু গোপন কথা থাকে যেগুলো বাইরে বলা যায় না, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে সালমান শাহের কথা চলে এলো, ফরিদ স্যারের কথা বলতে গিয়ে আবার কিন্তু মান্না ভাইয়ের প্রসঙ্গও চলে আসে, যে তিনিও আপনার সন্তানের মতো ছিলেন, তাকে আপনি সন্তানের মতো না, ওকে কিন্তু আমি অভিনয়তে সন্তান ভাবতাম। অভিনয়ের সময় তা যদি সন্তানের অভিনয় করতো তাহলে ওই ফিলিংসটা আমার তো আসতো অবশ্যই, কারণ আমি যখন মা হতাম আমি মাই হতে পারতাম, আমার বিশ্বাস আর কি, মা হতে চেষ্টা করতাম, মা হতে পারতাম। কিন্তু ও আমাকে ভাবি ডাকতো, মা ডাকতো না, না। ফিল্মে আমাকে ধরো কাঞ্চন, তারপরে অমিত হাসান, তারপরে ধরো আমিন খান, আর হলো ধরো এরা, মানে একটু বড়টা এরা আর কি, এরা আমাকে কখনো মা ডাকেনি। ও ফেরদৌসও মা ডাকেনি কখনো, ফেরদৌস ভাবি ডাকতো। ফেরদৌস আবার আমার বন্ধু হয়ে গেছিল, আমাদের মধ্যে ভালো ফ্রেন্ডশিপ ছিল, ফেরদৌস সবারই ফ্রেন্ড, ও সবার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে পারতো, একটু ইয়ে টাইপের না, জলি টাইপের, খুবই ফ্রেন্ডলি, খুব ফ্রেন্ডলি। হ্যাঁ, সো এমন কোনো স্মৃতি আজকে শেয়ার করা যায় যেটা মানে মান্না ভাইয়ের সাথে? হ্যাঁ, মান্নার সাথে আমি বলি, প্রথম দিকে একটা ছবি করেছি, এটা জয়নুদ্দিন সাহেবের, ওনার প্রোডাকশানে, উনি প্রডিউসার ছিলেন, ইয়েতে কাপাসিয়াতে ওনার একটা বাড়ি ছিল, শুটিং জোন, উনি করেছিলেন। এটা এল প্যাটার্নের একটা বাড়ি ঘর ছিল, সেখানে আমরা কাজ করতাম। তো পুরো এরিয়াটা পুরাটাই ওনারই ছিলেন, তো ছিল আর কি তখন। তো আমরা ওখানে কাজ করতাম। ওই ছবিতে মান্না আমার দেবরের ক্যারেক্টার করেছে, আমি বিধবা ভাবি। তো গল্পটা হয়েছে যে ভাবি আর দেবরকে নিয়ে সন্দেহ করে, তখন তো আমি ইয়াং দেখাইছি, ইয়াং ভাবি, তো কাজেই এলাকার মধ্যে এটা নিয়ে কানাঘুষা গণ্ডগোলে এইসব নিয়ে আর কি। আর নায়িকা ছিল প্রথমে চম্পা, পরে কি কারণে কি ওদের মধ্যে কোনো ঝামেলা হলো কি না জানি না, চম্পাকে বাদ দিয়ে দেখলাম যে আরেকটা নতুন মেয়ে নিয়ে এসে, তখন চম্পার বেশ অনেকটা কাজ হয়েছিল তখন। তা আমরা আমাকে জয়নুদ্দিন সাহেব নিজে গাড়ি পাঠিয়ে দিতেন, ওনার গাড়িটা, কাপাসিয়া দূর তো অনেক, তা আমার গাড়িতে আমি যেতাম না, কারণ জহুর শুধু গাড়ি চালাতো, তখন আমার ড্রাইভার ছিল না, জহুর গাড়ি চালাতো, জহুর কি কাপাসিয়া আমাকে নামাই দিয়ে আসবে তা তো না। তো উনি করতো কেউ আমাকে ওই গাড়ি পাঠিয়ে দিত, আমি ওনার গাড়িতে একা একা যেতাম ওই কাপাসিয়াতে, ওই বাসায়। আর চম্পার গাড়ি নিত, মান্নার গাড়ি নিত। তো এরকম আমরা যদি কখনো মান্নার গাড়িতে কখনো উনি পৌঁছায় যেতে দেয়, তো আমাকে অনেক সময় বলতো যে মান্না পৌঁছায় দিও, কাজ হয়তো আমাদের একটু আগে হয়ে গেল, অন্য একটু কাজ আছে বা অনেক ইউনিটে থাকবে, ও তো থাকতো না। তারপরে বসলে গাড়িতে বসলে, আর ওই ফ্রেন্ডলি আমরা অনেক গল্প করতাম অনেক কিছু নিয়ে, আর ও খুব ওপেনলি আমার সাথে অনেক মানে কথা বলতো শিল্পীদের নিয়ে বা কোনো বিষয় নিয়ে। ওর মধ্যে ওই আমি যে মুরব্বী বা আমি যে মায়ের পাঠ করি ওটা ওর মধ্যে ছিল না, কিন্তু ওই বাচ্চাদের আবার ছিল, যেমন সালমান শাবনুরা, ওরা যেমন আমার সঙ্গে কোনো খারাপ ওইরকম কথা বলতো না, কিন্তু মান্না তো ফ্রেন্ডলি ছিল আর কি। আর ও আসলেই ফ্রেন্ডলি, সবার সাথে বেশ কথাবার্তা বলতো, যা জানি বলতে চাইতো ছেলেটা। দুর্দান্ত। এই যে এখনো কাজের অনেক মানে কাজের প্রেশার থাকে, আপনার কাজ করতে হয়, এটা কি একদম জীবনের একটা রুটিন হয়ে গেছে যে না আমার বিশ্রামের প্রয়োজন নেই? না, আমি বেশি কাজ করি না তো এখন কি অনেক কম করেন? আল্লাহ, একদমই কম। যারা পুরনো, যাদের সাথে আগে কাজ করেছি, তারা যখন বলে, কালকে সাব্বির বললো, সাব্বির কাজটা করে দিয়ে আসলাম, আমি সাব্বির মা শোনো এরকম ব্যাপার, আমার একটা কাজ এটা আছে, তোমাকে করতে হবে, আসতে আর কোনো কথা দরকার নেই, তুই ডাকছিস, তোর কাজ করতে হবে না, বাস করতে চলে গেলাম। আমি কিছুদিন আগে দেখলাম নতুন কুড়িতে যখন আপনার সাথে দেখা হলো, আপনি বিচারকের আসনে ছিলেন, 71 বছর বয়স আমি ভুল না করলে আপনার? হ্যাঁ, রানী। 71 বছর বয়সে কোনো ডায়াবেটিক্স নেই, অন্য কোনো সমস্যা নেই, এই মেনটেনটা কিভাবে করেছেন? না, আমি কোনো মেনটেন করি না তো। তাহলে আপনার অনেক অনেক বড় মানে অনেক ব্লেসিং আছে আল্লাহ। ও মেনটেন করি না, আমি বলি তোকে, আমি বাইরের খাবার খুব কম খাই। তোমার রাস্তা দাঁড়িয়ে মানুষ ফুচকা খায়, চটপটি খায়, ডালপুরি খায়, সিঙ্গারা খায়, তারপরে কত কিছু খায় না বাইরের, ভাজা পোড়া, আমি খাই না, পছন্দ করি না, কারণ আমি সেই ইউনিভার্সিটি কাল থেকে আমি খাই না। আর শুটিংয়ের খাবারটা কি খান? শুটিংয়ের খাবারটা অনেক খুঁতখুত করে খাই, মানে বেছে বেছে আলগা কিছু নিয়ে একটু ভাত খেতে হবে তাই খাই। আমি যে খুব
জম্পেশ করে খাই তা না, কিন্তু কিছু কিছু ইউনিটে কিন্তু খাবার ভালো হতো। রাজ্জাক ভাইয়ের ইউনিটে সত্যি খুব ভালো হতো। সাব্বির ইউনিটে খাবারের বলা থাকতো এইভাবে হবে। তারপর ধরো কিছু ইউনিটে খাবারের মানটা আসলে ভালো থাকতো, খেতাম। রাজ্জাক ভাই ইউনিটটা তো ভালো হইতেই হবে। রাজ্জাক ভাই একদম পছন্দ করতেন, ওনার বাবুর্চি ভালো ছিল, আর রান্না বহুত পদের খাবার হতো, মানে খেয়ে কোনো যেত না। কিন্তু রাজ্জাক ভাই কী করতো, নিজে প্লেনে তো আমাদের পেট তুলে দিত এরকম করে জোর করে, খাবো না তো জায়গায় নেই পেট, কী খাবো, খাও নাও এরকম করতো। সবাই প্লেনে নিতে বাধ্য হতো। আপনার হাতের সবচেয়ে কোন রান্না মানে সবার প্রিয় বা কোনটা স্পেশাল? একসময় ছিল যেমন আমি তো রান্না না জেনেই রান্না করতাম, তো করতে করতে আর কি পাকাপোক্ত হয়েছিলাম আমি। আমার বাবা আমার বুটের হালুয়া খুব পছন্দ করতেন। শবে বারাতের দিন আব্বা নামাজ পড়ে মাগরিবের সময় দোকানদারদের ধরে নিয়ে আসতো, মসজিদ থেকে হুজুরদের নিয়ে আসতো, তারপর ওখান থেকে ঘরে ঢুকতে ঢুকতে আওয়াজ দিত, কই গো মা একটুখানি এদিকে পাঠাও, রুটি হালুয়া পাঠাও। বাস আমার কি হইলো কিনা শেষ হইলো কিনা ওগুলো দেখার বিষয় না, বাস ওদেরকে নিয়ে বসে গেল, আমি পাঠাইতে বাধ্য হতাম। তারপরে খেত, দেখো আমার মেয়ে কি সুন্দর হালুয়া বানায়। কোনো দিন কারো বাসায় যে আমার আব্বা এরকম টেস্ট করেনি হালুয়া। বাহ, দুর্দান্ত। আমার চেয়ে ভালো হালুয়া কারো কেউ করতে পারে না। আপনার কোন রান্না পছন্দ করতেন? আর জহুর সাহেবের কাছে আমার প্রিয় হালুয়া আমার হাতের পায়েস হালুয়া ভালো খেতেন। আর হলো তোমার গরুর মাংস ভুনা খুব পছন্দ তার। তারপরে হলো ছোট মাছ চচ্চড়ি খুব পছন্দ। আমার জিভে পানি এসে গেছে। হ্যাঁ, ও ছোট মাছ খুব চেষ্টা করতো ছোট মাছ আনার জন্যে, আর আমি হতাম রাগ, এটার জন্য কত খাটতে হয় একটু মজা করে করার জন্য। একদম, কেন পরিষ্কার তুমি কাজকে মাছ পরিষ্কার করতেই হবে, খুব কঠিন এটা। আর আমি এটা কাজের বুয়াদের কখনোই দিতাম না, আমি নিজে পরিষ্কার করতাম। তাহলে কত সময়ের ব্যাপার। এবং সেটাকে যে একটু তলাটা একটু লাল লাল হয়ে আসবে, উপরে একটু তেল তেল ভাসবে, ওই মজা করার জন্য এই মলা মাছ আর কাচকি মাছ ও যে কত সেই পছন্দ করতো। এই যে এই বাড়ি যে আমার এই যে এই বিল্ডিং যে রাহাতের মানে ও বাইরে যখন পড়াশোনা করতো, ও অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করেছে, ও মাঝখানে আসার পরে আমি খালাকে বললাম, ওর মাকে, খালা ওকে নিয়ে আমার বাসায় আসেন, আমি একটু রান্না করে খাওয়াবো। তা আমি সেই দিন কাচকি মাছ চচ্চড়ি করেছি, বুঝছো, তো আরও অনেক কিছু রান্না করেছি। আমি যে অবশ্য খাবে, ও মা ও খালি বারবার কাচকি মাছটা নিচ্ছে। খালা বলে কি, ওর তোর মাছটা পছন্দ হয়েছে রে, ও মাছটাই খাচ্ছে। বলে কি হ্যাঁ এটা খুব মজা। তেমন মনে ভাবলাম যাক ও বাইরে থেকে খায় যেটাই খেয়েছে, কিন্তু ওখানে যে কাচকি মাছটা পছন্দ করেছে। তো যাই হোক, এই যে কিছু কিছু স্মৃতি মনে থাকে, যেমন এটা মনে থাকলো। আর জহুর সাহেব তো কাচকি মানে যে কোনো ছোট মাছের খুব পছন্দ ছিল তার। দুর্দান্ত, কত গল্প, আসলে সময় যেহেতু খুব কম, এত গল্প তো করে শেষ করা সম্ভব না। যখন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন, মহামিদ স্যার ওই সময় যে আপনার নাটকের সাথে সম্পৃক্ত হওয়া, তার একটা যোগসূত্র আছে, ওই ছোট্ট গল্পটা একটু শুনতে চাই। আমি যখন পড়ি তখন ওনারা জানলেন যে আমি আমার এলাকায় অভিনয় করি, আমার এলাকায় অনুষ্ঠান করি। এটা জানলেন হলো আমাদের শেখ কামাল ছিলেন, তখন ইউনিভার্সিটিতে পড়তেন। তো শেখ কামাল ভাই আমাদের যখন আমাদের হবে আর কি, ডিপার্টমেন্টের ওই কালচারাল উইক হয় না একটা, তো সেই কালচারাল উইকে অভিনয় আমাদের ডিপার্টমেন্ট থেকে নাটক হবে। তো আর্টিস্ট মানে ছেলে মেয়েদের বাছাই করা হচ্ছে। তখন আমি মাত্র ফার্স্ট ইয়ার পড়ি, তখন ঢুকলাম আর কি। আমি এই কামাল ভাই এসে বলছে, হামিদ ভাই বলছে, ডলি কিন্তু অভিনয় করে, আমাদের ওই ভূতের গ্রিন ডোরে কিন্তু অভিনয় করে, ও তো আর্টিস্ট, কোথায় ও কোথায়? তারপরে আমি তো ভয় দূরে আছি, ওনারা সব সিনিয়র অনেক মানুষ। তারপরে যে নিয়ে আসলো ধরে, মানে বলে যে ও আচ্ছা ভালো কথা, এই রিহার্সেল করলাম, নাটক করলাম, ডিপার্টমেন্টে করলাম। তারপরে শুনলো নাট্যচক্রের নাটক, এই আর কি। তারপর মামুনুর রশিদ স্যারের সাথে আবার ওখান থেকে অন্য গল্প। হ্যাঁ, তার আগে আরো কাজ হয়েছে। তার আগে কথকে তো বললাম না, আমাদের গ্রুপ ছিল, কথকে করতাম। তো প্রাগৈতিহাসিক নাটকটা চলছিল তখন, আমি ওটাতে করতাম। যখন কিন্তু ডিরেকশন দিয়েছিল ওটা, হঠাৎ করে বিনা নোটিসে ঝড় হওয়ার কোনো আগে আভাস ছিল না। আমাদের সেটটা থাকতো আলিমুজ্জামান দুলুর ভাইয়ের বাসায়, ওনার বাসায় অনেক বড় জায়গা। তো আমাদের সেটটা এনে ওখানে রাখা হতো শুটিংয়ের পরে শান্তিনগরে। ঝড় হওয়ার পথে সমস্ত সেট ভ্যানিশ, ভেঙে চুরে উড়ে টুড়ে গেল। তারপরে শেষে একটা ব্রেক হয়ে গেল, হচ্ছে না, শো হচ্ছে না, মহিলা সমিতি আমাদের শো দিচ্ছে না, কারণ সেট রেডি করতে হবে আবার। তারপরে তো আর একটা মেয়ে, মেইন কাস্টিং একটা মেয়ে ছিল, সেই মেয়েটা যার সাথে বিয়ে হবে, যে ছেলেটাকে বিয়ে করবে, ওবার কি এরকমভাবে তুমি স্টেজে বসে থাকো, তোমার ঠ্যাং দেখা যায়, মানুষ দর্শক দেখে, এটা কি মানে এইরকম আর কি অবজেকশন দিল আর কি, তুমি আর করতে পারবে না।
তুলনা করতে, কয়েকটা শো করার পরে ওকে সরাই নিয়ে গেল, আরেকটা মেয়েকে তৈরি করতে হবে না। এই যে ব্রেকগুলো হওয়ার কারণে অফ হয়ে গেলাম, আমরা বসেছিলাম। ওই সময় মামুন ভাই একদিন আমার বাসায় চলে আসলো। মামুন ভাই কিন্তু জোহরের বন্ধু। তো এই সময় লাগে, জোহর শোন, ডলি একটা আমার নাটক নিয়ে এসেছি, স্ক্রিপ্ট লিখছি আমি ডলির জন্য চিন্তা করে, তো এই স্ক্রিপ্টে ডলি করা লাগবে। আরে না আমি পারবো না করতে, আজ এটা এক নাটকের মধ্যে করে করে আমার জান শেষ। এর আগে আমি নাট্যচক্রে নাটকটা করেছি হামিদ ভাইয়ের, ওটার মধ্যে রাজা অনুসারে পালাতে আমি ডায়লগ বলতে বলতে আমার জান শেষ, মুখ ব্যথা হয়ে যেত, আমি পারবো না। কোনো কথা নেই, তুমি না করলে তো আমি নাটকটা করবোই না। যে বাচ্চা যেভাবে বলে মামুন ভাই, তারপরে তখনও পড়ি নেই, মুখে মুখে বললো গল্পটা, বসলাম। জহুর বলে, তোরা কেন আমার ফাঁসাইস? ডলি একটা মেচ্ছে ওর মেয়ে, ওর নাটক অভিনয় করে, ও যদি করবে তাহলে করবে, না করলে করবে না, কিন্তু আমি কিছু বলার নাই, আমি তোকে অনুরোধ করতে পারবো না, প্রশ্নই আসে না, এটা ওর ব্যক্তিগত ব্যাপার। জোর কখনোই কিছু বলতো না। আমি বললাম না আমার কোনো ব্যাপারে সে কোনোদিন নাক গলাতো না। তো যাই হোক, শেষে তারা পেয়ে বসছে। প্রথম ফিল্ম যখন করলাম সেদিনও যারা গেছে আমার বাসায়, প্রথম ফিল্ম কোনটা ছিল? প্রথম ছিল মালিকের ছবির নাম ছিল তোমার অসাধারণ। অসাধারণ। এটা ছিল রহিম নেওয়াজ বলে এক ডিরেক্টর, উনি ছিলেন জহির রায়হানের চিফ অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, আর এইসব দিন রাতে যখন করলেন, এটা তো প্রথম মানে হুমায়ুন আহমেদ স্যারের প্রথম রচিত নাটক। হ্যাঁ, মানে এর আগে কি হুমায়ুন আহমেদ স্যারের সাথে অন্যভাবে যোগসূত্র হয়েছিল নাকি কাজ করার সময়? ওনার স্ক্রিপ্ট নাটক করেছে, স্ক্রিপ্টে, কিন্তু ওনার সঙ্গে করিনি, ওনাকে আমি চিনতামই না। তো মানে হুমায়ুন সাহেবের নাম জানতাম, ওনাকে আমি সামনাসামনি দেখিনি এর আগে। তারপর তো ব্যাক টু ব্যাক শঙ্খনীল কারাগার 1992-1994-তে আগুনের পরশমণি, এবং তারপর কত কাজ আপনাদের একসাথে হয়েছে। তার সঙ্গে কোনো স্মৃতি শুনে তারপর আজকে আমরা শেষ করব। তার সঙ্গে স্মৃতি তো অনেক আছে, অনেক, সেটা হবারই কথা। হ্যাঁ, আমার কেন জানি মনে হতো কি আসলে আমি বেশি কথা বলি, তো তারপরে চাষা ছেলে কথা বলি, অনেক সময় খাস করে মুখের উপর অনেক কথা বলে দিই। হ্যাঁ, হুমায়ুন ভাই আমার ভয় পেতেন। তাই? হ্যাঁ, এটা একটা খুব দারুণ কথা বলেছেন, কিন্তু আপনি এত স্পষ্টবাদী, আমার খুব ভালো লেগেছে পুরো আড্ডা দিয়ে। আপনার কেমন লাগলো আজকে এখানে এসে? আমি জানি না, আমি তো এইভাবে বলি, তো কাজে খারাপ বললাম না ভালো বললাম, তুই ভালো বলেছেন। আমার তো মানে আমি গল্প শুনছিলাম, আমি ইন্টারভিউ নিয়েছি, এটা মনে হয়নি। আপনার কেমন লাগলো কথা বলে? আমার মনে হয় কথা শুরু করলাম মাত্র, শেষ হয়নি। এই জন্য খুব শীঘ্রই আরেকটা ইন্টারভিউ নেব ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শক তোমাকে ভালোবাসে, তোমাকে দেখলে তো দেখতে চাইবে, আমাকে দেখার জন্য না, আপনাকেই দেখবে দর্শক। না, আমার কথা সবাই জানে, দর্শকরা না, আমাকে যখন সাংবাদিকরা এসে ইন্টারভিউ নেয়, আমি তোমাদেরকে আমি কি বলবো, আমার কথা সবাই জানে, সব কিছু জানে, আমি তো খোলা পাতা, আমার তখন জানা, নতুন করে জানার কিচ্ছু নাই। বলে না অনেক কথা জানা হয়নি, বলে তখন শুরু করে একটা সাবজেক্ট দিয়ে, যেটা দিয়ে তারপরে বহু প্রশ্ন, বহু কথা। আবার অনেক কৃতজ্ঞতা আজকে সময় দেওয়ার জন্য। অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আরও কাজ চাই আপনার কাছ থেকে। আমি অনেক ধন্য যে তোমার উপস্থাপনায় আমি একটা ইন্টারভিউ দিতে পারলাম, কারণ আমার শখ ছিল, ইচ্ছা ছিল, তোমাকে যখন দেখি অন্যদের গুলো নিচ্ছ তখন আমি একটু জেলাস ফিল করতাম, বা আমার ইচ্ছা থাকতো মনের মধ্যে। আবার মঞ্চেও যখন তুমি উপস্থাপনা করো তখন আমি দেখে বলতাম কি সাবলীল মেয়েটার, কি সুন্দর একটা মেয়ে। আজকে আমার জীবন ধন্য। না ধন্য না, সত্যিই সুন্দর। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। কি বলবো, ভাষা হারাই ফেলছি। শুধু দেখতে সুন্দর না, কথা সুন্দর, মেধা, তারপরে যে বলতে পারিস, এগুলো আমি পারবো না। আমি আমার নিজের কথা বরবর করে অনেক কথা বলি, বাট আমি কোনো উপস্থাপনা করতে পারবো না, মনে হয় না। আপনি যে কাজটা জানেন সেটা কি আমার পক্ষে কখনো করা সম্ভব? ওটা তো একটা ডাক্তার যেমন যেটা পারে, আমি ডাক্তার হতে পারবো? আপনি পারবেন না এমন কিছু নেই। সো এবার হচ্ছে ফ্লোর আপনার, আপনি চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, এখন তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি কেমন করে এমন থাকলাম, বা কি আমার কেন অসুখ বিসুখ নাই। আমি যদি জিজ্ঞেস করি যে তুমি এত সুন্দর কি করে থাকো? সুন্দর কি করে থাকে? আমার অনেক অসুখ বিসুখ আছে, কিন্তু আমি খাওয়া দাওয়া করি নিয়মিত, তারপর অনেক অনিয়ম করি, কিন্তু এটা বোধহয় সৃষ্টিকর্তা প্রদত্ত, সম্ভবত না। আমার মনে হয় তোমার জিনগত একটা ব্যাপার। অন্তটা সুন্দর, হ্যাঁ, মনটা সুন্দর, মনটা সুন্দর। এটা মানুষকে ভালোবাসো, যারা মানুষকে ভালোবাসে তাদের মন অনেক ভালো থাকে। হ্যাঁ, এটা আমি একমত যে আমি মানুষকে খুব ভালোবাসি, এবং আমি খুব সহজে মানুষকে ক্ষমা করে দিতে পারি, আর মানুষের জন্য করতে খুব ভালোবাসি। হ্যাঁ, আরেকটা যেটা আমার মনে হয়, তুমি কারো কাছে চাওয়ার জন্য কিছু করো না, দেওয়ার জন্যই করো। এটা সত্য। আমারও এটা আছে। আমি শুধু কোনো কিছুর বিনিময়ে কিছু চাইবো যে আমি এটা দিলে বোধহয় আমাকে ওইটা দিবে, আমি কখনো সেটা করি না। বরঞ্চ আমি দিয়ে দেখি সে কতটা খুশি হলো, কতটা স্যাটিসফাইড, আমার প্রতি কতটা তার ভালোবাসা হলো, আমি ওইটা দেখি, ওই জায়গায় আমি স্বার্থপর। আবার অনেক অনেক ভালোবাসি। এর পরের প্রশ্ন কি হবে? পরের প্রশ্ন হলো যে যাকে বিয়ে করবে, যার সঙ্গে সংসার করবে,
তাকে সেখানে কি তুমি স্বার্থপর হবে? মানে সে ভালো না বাসলেও কি তুমি, বা ধরো সে তোমার উপরে একটুখানি, আজকাল ছেলেরা তো অনেক সময় এদের উপর অনেক সময় অনেক কথা বলে, আমার কথা বাদ দাও, আমার স্বামী আমাকে কোনো কিছু বলতো না, এটা একেবারে অন্যরকম। আমার পরিচিত লোকজনও বলতো যে জহুর ভাই এত ভালো হয় কী করে, হ্যাঁ, প্রশ্ন করতাম যে আমি ভণ্ডামি করতো, ভালো না, আমি বলতাম। এটা আসলে না, সত্যি কথা, তো ভালো মানুষ, রিয়েলি ভালো মানুষ, আমি অনেক মিস করি তাকে। তো কখনো স্বামীরা যখন অনেক কথা বলে গায়ের উপর, মানে হয় না, চাপায় দেয় এই জিনিসটা, তখন হাসি মুখে মেনে নিতে পারবে? এটা তো খুব ভয়াবহ প্রশ্ন। আমি খুবই কম্প্রোমাইজিং একটা মানুষ, এবং আমার কম্প্রোমাইজের লেভেলটা এতটা যে আমি তো ডিভোর্সড, আমার ডিভোর্স হয়ে গেছে। তো ওটা আব্বু আমার পছন্দের ছিল, এবং গল্পটা তো সবাই জানে না, আমি এটা নিয়ে কখনো কথা বলিনি, আজকে ফর দ্য ফার্স্ট টাইম কথা বলছি। তো যদি প্রকৃত গল্পটা কেউ জানতো যে আমার সহ্যের ক্ষমতা কতখানি, তাহলে হয়তো উত্তরটা হতো যে আমি সবই মেনে নিতে পারি। কিন্তু ওইটারও একটা নির্দিষ্ট সীমা থাকে যে কতখানি পর্যন্ত গ্রহণ করাটা সম্ভব। যদি মানুষটা সৎ হয় তাহলে তার সব কিছু হয়তো মেনে নেওয়া যায়, কিংবা আমার কাজটাকেও স্যাক্রিফাইস করা যায়, যে না আমি কাজও ছেড়ে দিব। কিন্তু মানুষটা যখন অসৎ হয়, অসৎ মানুষের সঙ্গে তো থাকা যায় না। আচ্ছা, জহুর একটা কথা বলতো, যখন কারো ডিভোর্স হয়ে যেত, বলতো তাকে, আমি শুনতাম যে ও তোমার জন্য আল্লাহ সৃষ্টি করেনি, যার জন্য তোমার সঙ্গেও মিলল না, কিন্তু যে আবার পরবর্তী যাকে তোমার জন্য সৃষ্টি করে তোমার জন্য আসবে, তুমি হতাশ হবে না। না, আমি হতাশ হইনি, এবং আমি খুবই কৃতজ্ঞ আল্লাহর প্রতি। কারণ আমি দেখেছি যে আমার জীবনে যারা ক্ষতিকারক তাদেরকে আল্লাহ আমার জীবনে রাখেন না, সে আমার বন্ধু হোক বা অন্য যে কেউ। সো ওই দিক দিয়ে আমার মনে হয় যে আমি হ্যাপি যে খারাপ মানুষেরা আমার সঙ্গে নেই, আমি ভালো আছি। এবং যিনি আসবেন ভবিষ্যতে, যদি কেউ আসেন এরকম, তাহলে ডেফিনেটলি আমি আমার সর্বোচ্চ সবটুকু দিয়ে চেষ্টা করব খুব সুন্দরভাবে জীবনটাকে যাপন করার। না, তুমি তার সাথে ওটাই বলবে যে আমাকে আগে জেনে আমাকে বিয়ে করো। হ্যাঁ, না জেনে আসবে না। হ্যাঁ, মানুষের চেহারা দেখে, চাকচিকে দেখে অনেকে চলে আসে, কিন্তু আসলে না মানুষ জেনে আসে তার ক্ষতি করার জন্য, বা তার একটা দুর্বিসন্ধি থাকে, একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্য হাসিলের জন্য মানুষ চলে আসে। ওটা অবশ্য অনেক বাজে লোক করে সেটা, কিন্তু এমনি অনেকে আছে না যে দেখতে সুন্দর একটা ভালো বউ খুঁজি, বিয়ে করে ফেললো। না না না, আমি এটা করতে চাই, আমি চাইবো না ওটা। একটা মেয়েকে ভালো করে জেনে ওকে বিয়ে করো। আমার এখানে একটা প্রশ্ন আছে, আপনি কি মনে করেন যে প্রকৃতি বিচার করে? অবশ্যই করে। আমি কিন্তু বিচারের অপেক্ষায় আছি যে কবে বিচারটা হবে বা কবে প্রকাশ্যে সত্যটা আসবে। নাই বা করলে উপরালা করবে, ছেড়ে দাও। না, আমি ছেড়ে দিয়েছি। মুসলমান হিসেবে আমরা তো বিশ্বাস করি যে আমি যখন পারবো না তখন তার উপর ছেড়ে দিব। হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এটা হবে, ইনশাল্লাহ। থ্যাংক ইউ, ভালো থেকো। আমি দর্শকের সামনে বলছি, মা হই, খালা হই, যেই হই, আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যদিও আমি দুষ্টুমি করি আমার স্বামীকে নিয়ে, কিন্তু সত্যিকার অর্থেই আমি স্বামীকে প্রচণ্ড ভালোবাসতাম, যার কারণে যখন জহুর মারা গেল তখন ছেলে ছোট, আমাকে কিন্তু অনেকেই আমার মুরব্বীরা বা আমার কাছের বান্ধবীরা অনেকে আমাকে ঢিল ছড়েছিল যে তুমি বিয়ে করো, ভালো একটা ছেলে দেখে বসে। কেন? আমি তো জীবনেও কোনো ভিতর থেকে আমার জহুরকে সরাতে পারবো না। যদি জহুর আমার স্বামী ছিল, আমার ভালোবাসার মানুষ ছিল, যদি সরাতে না পারি, আমি একটা লোকের সঙ্গে কেমনে থাকবো? ওটা একটা লোক থাকবে, এটা আমার স্বামী হবে না কোনোদিন। ভালোবাসা মানুষ হতেই পারে না। এটা একদম একদম সত্য কথা। আবারও অশেষ কৃতজ্ঞতা, বিদায় নিচ্ছি আমি। অনেক ধন্যবাদ তোমাকে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন বিজয় টিভির সাথে। দেখা হচ্ছে আবারও অন্য কোনো মানুষের বা অন্য কোনো ভালোবাসার মানুষের জীবনের গল্প নিয়ে।